সুপ্রিয় দর্শক সকলকে ঈদ মোবারক। একই সাথে বাংলা নববর্ষ বঙ্গাব্দ 1431-এর শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকে টিভেন ওয়েলনেসের স্পেশাল এপিসোড। আজকের অনুষ্ঠানে আমরা ঈদ এবং নববর্ষের আনন্দ একই সাথে ভাগাভাগি করে নিব। এই আনন্দ আমাদের সাথে শেয়ার করতে স্টুডিওতে এই মুহূর্তে আমার সাথে উপস্থিত আছেন আমাদের সকলের কাছে পরিচিত এবং আমার বিশেষ পছন্দের শিল্পী তমা চক্রবর্তী। তমা, তোমাকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকের অনুষ্ঠানে। থ্যাংক ইউ আপু, আর থ্যাংক ইউ টিভেন 24 আমাকে আমন্ত্রণ জানার জন্য। থ্যাংক ইউ। আমাদের সাথে এই মুহূর্তে সরাসরি সংযুক্ত আছেন আমাদের বিশেষজ্ঞ চিকিৎসক, আপনাদের সকলের কাছে পরিচিত চাইল্ড সাইকিয়াট্রিস্ট ডক্টর আফিফা আদিবা। ডক্টর আদিবা, তোমাকে আমন্ত্রণ জানাচ্ছি আজকে অনুষ্ঠানে এবং আমাদের সাথে সংযুক্ত হবার জন্য বিশেষ ধন্যবাদ। ঈদ মোবারক, শুভ নববর্ষ। আসসালামু আলাইকুম, ঈদ মোবারক, শুভ নববর্ষ। এটা সবসময় খুবই ভালো লাগে টিভিএন 24 আসতে, আপনার এই প্রোগ্রামে হাফসা আপু। থ্যাংক ইউ সো মাচ ফর ইনভাইটিং মি। সুপ্রিয় দর্শক, আজ ঈদ এবং নববর্ষের এই বিশেষ শুভক্ষণে আমরা আসলে বাঙালি, মুসলিম এবং হিন্দু সকল সম্প্রদায়ের মানুষ একত্রিত হয়ে সকলে আনন্দ সেলিব্রেট করে নিচ্ছি বিশেষ বিশেষ ইমোশনের সাথে। আমরা উদ্বেলিত এই মনে করে বাংলাদেশ থেকে অনেক দূরে অবস্থান করে আমরা যে এ ধরনের আনন্দ একসাথে করে সেলিব্রেট করতে পারছি, এজন্য আমরা সকলেই আসলে বিশেষভাবে আনন্দিত। অনুষ্ঠানের শুরুতে ডক্টর আফিফা আমাদেরকে একটি বিশেষ উপস্থাপন করে শোনাবে। আফিফা, তোমার উপস্থাপনা আমার কাছে আসলে বিশেষভাবে পছন্দের, তো আজকে তুমি আমাদের জন্য কি উপস্থাপন করবে? আমি আসলে আজকে প্রোগ্রামটার জন্য এভাবে প্রিপারেশন নিতে পারিনি, যেভাবে নেওয়া উচিত ছিল। আমি সত্যি সরি, আমি অন কল ছিলাম, তো আসলে সেভাবে প্রিপারেশন নেওয়া হয়নি। আমি যে কবিতাটি করবো, এই কবিতাটির নাম হচ্ছে প্রেম। কবিতাটি লিখেছেন শুভ দাশগুপ্ত। এটা খুবই সুন্দর প্রেমের একটা কবিতা এবং বেশ বেশ রোম্যান্টিক একটা কবিতা। তো আমি কবিতাটি করে শোনাই তাহলে। হ্যাঁ, 4 অক্টোবর তাদের দুজনের প্রথম দেখা হলো। তখন বিকেল ঘনিয়ে আসছে, বাতাসে শীতের আমেজ। 10 অক্টোবর তাদের দীর্ঘক্ষণ কথা হলো টেলিফোনে। সেদিন ছেলেটি নতুন কেনা টবে গোলাপের চারা লাগালো। 30 অক্টোবর রেস্টুরেন্টের নিরালা কেবিনে ছেলেটি বলল, তোমাকে আমি ভালোবাসি। মেয়েটি লজ্জায় মাথা নিচু করে টেবিলে আঁকিবুকি কাটলো। 12 ডিসেম্বর গোলাপ গাছে কুড়ি ধরলো। মেয়েটি রেস্টুরেন্টের ছেলেটিকে জিজ্ঞেস করলো, কেন ভালোবাসো আমায়? আমি সুন্দরী তাই? তোমার চেয়ে সুন্দরী কত আছে? আমার বাবার প্রচুর অর্থ তাই? তোমার বাবার চেয়ে বড়লোক এখানে কম আছে? তাহলে ভালোবাসি, তার আবার কারণ হয় নাকি? মেয়েটি বাড়ি ফিরে বন্ধুদের টেলিফোনে অনেক আলোচনা করলো। সবাই একবারকে বুঝিয়ে দিল, ভালো যখন বাসে তখন একটা কিছু কারণ তো আছে বটেই, সেটা না বুঝে বেশি দূর এগোস নেই। 23 জানুয়ারি মেয়েটি বলল, আমার কাছে কি চাপ? কই, চাইনি তো কিছু। ভালোবাসো অথচ চাও না, তাহলে না চাহিলে যারে পাওয়া যায়। এ তো গান, শুধুই গান, তাছাড়া কি? কিছুই যদি না চাও তবে ভালোবাসো কেন? ভালোবাসি তাই ভালোবাসা দিতে চাই, চাইবো কেন? তুমি সত্যি অদ্ভুত। 10 ফেব্রুয়ারি দুজনের দেখা হলো মেট্রো স্টেশনের পাতালে। ছেলেটি বলল, আমি কাল সারা রাত বাঁশি বাজিয়েছি। সারা রাত সেই বাঁশির সুরে মায়াবী আলোয় তুমি নাচছিলে। অসামান্য অনন্য সে নাচ। দেখ, কাল সারা রাত আমি ঘুমিয়েছি, আমি কিন্তু তোমার নাচিয়ে রেখে গেছি সারা রাত। তোমার বাঁশি একদিন শুনতে হবে। 12 মার্চ ছেলেটি বাঁশি বাজালো, মেয়েটি শুনল। সময় থমকে রইল অনেকক্ষণ। বাঁশি যখন থামলো,
মেয়েটির দু চোখ ভরা জল। বলল, বাঁশি শুনতে শুনতে আমার ঘুম এলো আবেশে। আমি দেখলাম আমি নাচছি, মেঘেদের মাঝখানে তারাদের পাশে আমি নাচছি, আকাশে ফুলের গন্ধ। ডাক্তার আমায় বাঁশি বাজাতে নিষেধ করেছেন। সে কি, কেন? বাঁশি আমায় টেনে নিয়ে যায় স্বপ্নের মধ্যে। ডাক্তার বলছে, স্বপ্ন দেখে আমার মস্তিষ্কের শিরা উপশিরায় জট পাকিয়ে যাচ্ছে। তাহলে তাহলে আর কি ভাবছি। 16 এপ্রিল মেয়েটি বলল, আমার বন্ধুরা বলেছে তুমি খুব ভালো, অসাধারণ, কিন্তু তুমি সৃষ্টি ছাড়া, তোমার সব স্বপ্ন অর্থহীন। আমি জানি। স্বপ্নটা ছেড়ে দিতে পারো না তুমি? না। তাহলে তুমি তো আমাকে হারাবে। তোমার পাখি তো কখনোই। 5ই মে ছেলেটির মস্তিষ্কে অপারেশন হলো। Because people sneeze. Because not everyone washes their hands. Because kids touch a lot of things. Set a date to get your flu and COVID shots and RSV if eligible. Because if you're wondering, should I get my flu and COVID shots? Think about other people. Learn more at nj.gov/health/vaccines. একটু সুস্থ হতে মেয়েটি এসে বলল, ভালো আছো তো? এখন আর স্বপ্ন দেখছো না তো? দেখছি আরো সুন্দর সব স্বপ্ন। তাহলে তো দেখছি অপারেশনটা আদৌ সফল হয়নি। বাড়ি ফিরে বন্ধুদের ফোন করলো মেয়েটি। বন্ধুরা এক বাক্যে বলে, বাঁশি বাজানো, স্বপ্ন দেখা সবই ব্যাকডেটের সৃষ্টি ছাড়া। তুই আর লোক পেলি না, তুই এত রূপসী, তুই এত উজ্জ্বল প্রসপেক্ট। ভালো যদি চাস তাহলে শিগগির বিয়ে করে ফেল তোর দাদার সেই বন্ধুকে। শুনলাম উনি তো কানাডাতেই সেটেল করবেন। 7ই মে মেয়েটি আবার জিজ্ঞেস করলো, তুমি সত্যি কি চাও বলো তো? তুমি আরো সার্থক, আরো সুন্দর হয়ে ওঠো। ব্যাস, আর কিছুই চাও না? চাই স্বপ্ন দেখতে। ও স্বপ্ন, তাহলে তুমি ছাড়বে না? না, তাহলে তুমি থাকো তোমার স্বপ্ন নিয়ে। 12ই আগস্ট গোলাপ গাছে ফুল ফুটলো অনেক। সেদিন দুপুরে ছেলেটির মস্তিষ্কে আবার অপারেশন হলো। 13 সেপ্টেম্বর ছেলেটি মারা গেল। 14 সেপ্টেম্বর মেয়েটির শুভ বিবাহ সুসম্পন্ন হলো কানাডাগামী সেই পাত্রের সঙ্গে। 22 সেপ্টেম্বর গোলাপ গাছটি হঠাৎ ঝরে উপড়ে গেল। সেদিন সন্ধ্যার বিমানে মেয়েটি হানিমুনে গেল। যাবার আগে বন্ধুদের বলে গেল, স্বপ্নের চেয়ে বাস্তব অনেক ভালো, অনেক মধুর। স্বপ্ন দেখে কেবল বোকারা। 4 অক্টোবর ছেলেটির মা ঝরে পড়া গোলাপ গাছটিকে সযত্নে তুলে ফেলে দিলেন। শূন্য টবে কয়েকটি পোকা, কয়েকটি মাছি। আমরা কেউ জানি না ওগুলো পোকা, মাছি নাকি ছেলেটির স্বপ্ন। আমরা ঠিক জানি না, আমরা কেউই জানি না। ধন্যবাদ। আফিফা, অসম্ভব সুন্দর তোমার পরিবেশনা, বরাবরের মতোই। তবে এই আনন্দ ঘন মুহূর্তে তুমি কিন্তু আসলেই আমাদের এবং দর্শকদের মন অনেক খারাপ করে দিলে। আমরা অবশ্যই সকল মানুষের জন্য এই আনন্দ আমরা শেয়ার করতে চাচ্ছি, এবং আমি জানি যে আনন্দের সময়ও যারা একান্তভাবে নিজের নীরবে দুঃখে আছেন তাদের সাথেও সেই আনন্দটি ভাগাভাগি করে নেয়, এবং তাদের কথা স্মরণ করাও কিন্তু আসলে আমাদের একটি কর্তব্যের ভিতরে পড়ে। তোমাকে বিশেষ ধন্যবাদ এই উপস্থাপনাটির জন্য। সুপ্রিয় দর্শক, এই মুহূর্তে চলে যাচ্ছি স্টুডিওতে উপস্থিত আমার প্রিয় শিল্পী তমা চক্রবর্তীর কাছে। তমা চক্রবর্তী পণ্ডিত রাম কানাই দাসের শিক্ষার্থী ছিলেন। দীর্ঘ সময় ধরে প্রশিক্ষণ গ্রহণ করেছেন প্রধানত ক্লাসিক্যাল সেক্টরে। তিনি বাংলাদেশ বেতার, বিশেষভাবে সিলেট বেতারের এনলিস্টেড সিঙ্গার ছিলেন। আজকে আমাদেরকে দেশের গান এবং তার প্রিয় কিছু গান এই আনন্দঘন মুহূর্তে উপস্থাপন করে শোনাবেন। শুরুতেই চলে যাচ্ছি তার কাছে। তোমার গান সম্পর্কে খুব সংক্ষেপে আমাদের দর্শকদের একটু বলো। ধন্যবাদ আপু। আসলে গান সম্পর্কে বলাটার
আমার আসলে কি বলবো, গান এমন একটা জিনিস, সবার গানের মানুষের সাথে সান্নিধ্যে থাকতে গানটা অটোমেটিক চলে আসে। আর আমি এমন একজন গুরুর শিক্ষার্থী যে ওনার মানে কাছাকাছি থেকেই মনে হয়েছিল যে নিজেকে মানে অনেক বড় একটা কিছু সেটা। তো আমি প্রথমে একটি বাউলাঙ্গের গান করছি। এই গানটি সবার পছন্দ, সবার জানা, আশা রাখছি ভালো লাগবে সবার। তারে ধরে ধরে মনে করে। দর্শক, আশা করি আপনারাও ভীষণভাবে উপভোগ করছেন আমাদের আজকের এই বিশেষ আয়োজনটি। আফিফা, তোমার কেমন লাগলো? আমার তো খুবই ভালো লেগেছে। আমি একদম মানে মনে হচ্ছিল যে লস্ট হয়ে গিয়েছি, মনে হচ্ছিল পুরো গানটা আরো ভালো লাগতো। মানে হঠাৎ করে থেমে যাওয়া তো মনে হচ্ছে আচ্ছা কেন থেমে গেল, আর একটু শুনলে ভালো হতো, তাই না? হ্যাঁ, আমি জানি যে আমাদের সকল দর্শকেরও একই অনুভূতি। তো সেই থেমে যাওয়া থেকে আমরা আবার চলে যাব তোমার গানে। সুপ্রিয় দর্শক, বাংলাদেশ আমাদের যাদের জন্মভূমি এবং যারা বাংলাদেশের বাইরে জন্মগ্রহণ করেও বাংলাদেশের সংস্কৃতি এবং ঐতিহ্যকে লালন করছেন, ধারণ করছেন, চর্চা করছেন, তাদের সকলের মনেই বাংলাদেশ একটি বিশেষ আবেগ এবং অনুভূতির স্থান। সেই জন্য এই মুহূর্তে জন্মভূমির প্রতি ভালোবাসা জ্ঞাপন করে আমরা কিছু দেশের গানে চলে যাচ্ছি। তমা, তুমি এখন আমাদের কি কোন গানটি শোনাবে? আমি এখন বাংলাদেশের একটি জনপ্রিয় গান, গানটির সুরকার আলাউদ্দিন আলী এবং গীতিকার আবুল ওমর ফারুক মোহাম্মদ ফারুকুদ্দিন। আমি ওনার গানটি গাওয়ার চেষ্টা করছি। আর কোন শিল্পী? আসলে এই গানটা সাবিনা ইয়াসমিন ম্যাম করেছেন, বাট এটা আসলে এত পপুলার সবাই এই গানটি করেছেন। আমরা গানে চলে যাই। হ্যাঁ। ও আমার বাংলা আমার তোর। ধন্যবাদ। অসাধারণ তমা, আমি আসলেই দেশের গান শুনলে ভীষণ ইমোশনাল হয়ে যাই। আফিফা, তুমি কিছু বলবে? আমার মনে হচ্ছিল যে মানে এটা আমার কানে অমৃতের মতো লাগছে, রাইট? কিছু বলতে চাচ্ছি না, মানে ইট ওয়াজ রিয়েলি নাইস। আসলে জানি যে দেশ থেকে দূরে থেকে যে কোনো উৎসব উদযাপন করাই অনেকাংশে আসলে অসম্পূর্ণ থেকে যায়। তমা, বাংলাদেশে থাকতে যেভাবে করে ঈদ উদযাপন করতে, বন্ধুদের সাথে আনন্দ ভাগাভাগি করে নিতে, বাংলাদেশ থেকে এই সুদূর প্রবাসে যুক্তরাষ্ট্রে থেকেও ঈদের আনন্দ কি উদযাপন করা হয়? হ্যাঁ, ঈদের আনন্দ উদযাপন করা হয় এখানে, কিন্তু আসলে বাংলাদেশে যেরকম বন্ধু বান্ধবের সাথে ঈদে ঘোরাঘুরি, মানে কারো বাসায় যাওয়া, ওরা আমাদের বাসায় আসা, সেই আনন্দটা তো আসলে এখানে পাওয়া যায় না। কিন্তু ওই আমেজটা পাওয়া যায় না। হয়তো বা বন্ধু বান্ধব এখানেও আছে, কিন্তু দেশের মতো আনন্দটা আসলে হয় না। তারপরেও যেখানে যেমন আসলে কথা আছে না, এখানেই সবাইকে মানিয়ে নিতে হয়। দেশের সেই ঈদের ছোটবেলার আনন্দগুলো নিশ্চয়ই অনেক মিস করো। হ্যাঁ, অবশ্যই অবশ্যই। সুপ্রিয় দর্শক, আমরা সকলেই ভীষণ একটি আনন্দঘন এবং একই সাথে ইমোশনাল একটি উপস্থাপনায় আজকে সংযুক্ত আছি। এই মুহূর্তে চলে যাচ্ছি একটি ছোট্ট বিরতিতে। বিরতির পরে আপনাদের সাথে আবারও ফেরত আসছি, আমাদের সাথেই থাকুন। Because people sneeze. Because not everyone washes their hands. Because kids touch a lot of things. Set a date to get your flu and COVID shots and RSV if eligible. Because if you're wondering, should I get my flu and COVID shots? Think about other people. Learn more at nj.gov/health/vaccines. সুপ্রিয় দর্শক, বিরতির পর আবারও ফেরত আসছি আপনাদের সাথে ঈদ এবং বাংলা নববর্ষের আনন্দ ভাগাভাগি করে নেবার জন্য। আমার সাথে উপস্থিত আছেন আমার বিশেষজ্ঞ চিকিৎসক আফিফা আদিবা এবং আছেন শিল্পী তমা চক্রবর্তী। আমরা এতক্ষণ ভীষণ আবেগঘন এবং আনন্দপূর্ণ মুহূর্ত আপনাদের সাথে ভাগাভাগি করে নিলাম আফিফার আবৃত্তি এবং তমার গানে। আবারও ফেরত যাচ্ছি তাদের উপস্থাপনায়। তবে শুরুতেই আফিফার কাছে জানতে চাইব যে বাংলা নববর্ষ তুমি এবছর কেমন উদযাপন করলে?
এটা বলার আগে আসলে আমি যখন আপনি কথা বলছিলেন যে ঈদ নিয়ে বা আমরা আমেরিকাতে যারা থাকি তারা দেশকে কিভাবে মিস করি, এটা নিয়ে একটু বলতে চাই। যত আমার আমেরিকায় আসার ইউএসএতে আসার কতদিন হলো, অলমোস্ট 13-14 বছর তো হয়ে গেল, রাইট? তো এবং এখানে ডেফিনেটলি আসার পরে আমার মেয়ে হয়েছে, সো দ্যাটস আ বিগ পার্ট অফ মাই আইডেন্টিটি। তো আমার যেটা মনে হয় যে যত দিন যাচ্ছে ইউএসএতে আমি তত বেশি চিন্তা করছি আমার আইডেন্টিটি নিয়ে, এবং তত বেশি আমার আইডেন্টিটি আরো স্ট্রং হচ্ছে এভাবে যে হ্যাঁ আমি একজন বাংলাদেশি মুসলিম মেয়ে আর মহিলা যে হচ্ছে আমেরিকাতে আছে এবং এখানে হচ্ছে আমেরিকান বর্ন একটা মেয়েকে রেজ করছে। তো এই জিনিসটা আমি I want to own it and kind of reflect on it. I try to reflect on it very often nowadays. কারণ যখন আমি আমার একটা মেয়েকে রেজ করছি, আমি ডেফিনেটলি চাই যে আমার মেয়েকে আমি বাংলা শেখাবো, তাকে আমি বাংলায় ছড়া পড়াই। আমার আম্মু তার জন্য, আমার আম্মু এটা খুবই পছন্দ করে, সে আমার আম্মু তার জন্য বাংলায় চিঠি লিখে পাঠায়, কারণ আম্মুর একদিন ইচ্ছা যে আমার মেয়ে কোনোদিন বাংলা পড়া শিখে চিঠিগুলো সে পড়বে। তো এই জিনিসগুলো আমার কাছে মনে হয় যে খুবই ইম্পর্টেন্ট। আমার কাছে যেটা মনে হয়, যেহেতু এটা আমার একটা পার্ট অফ রিসার্চ, যে আমাদের কালচারটাকে ডেফিনেটলি ধরে রাখা উচিত, এবং আমরা যে কালচারটায় আছি এখন সেটা পজিটিভ দিকগুলোকেও অ্যাপ্রিসিয়েট করা উচিত। আমি বলছি না যে আমাদের বিচ্ছিন্ন হয়ে যাওয়া উচিত, তাই না? তো এখন এখানে নববর্ষ আমার জন্য খুবই স্পেশাল ছিল, কারণ আমাদের বাসায় নববর্ষ অনেক বড় একটা স্পেশাল জিনিস ছিল। ডেফিনেটলি আমরা খুবই অল্প হলেও একটা নতুন ড্রেস পেতাম, বা নতুন একটা মানে একটা শাড়ি, একটা সুন্দর একটা লাল সাদা শাড়ি আসতো বাসায় আম্মুর জন্য, আমাদের জন্য কোনো ড্রেস, এরকম এটা একটা আমেজ থাকতো, তাই না? আর একটা ব্যাপার থাকতো যে বাসায় ইলিশ মাছ, পান্তা ভাত, এগুলোর আয়োজন করা হতো, বিভিন্ন ধরনের ভর্তা, এই জিনিসগুলো আমি দেশের আমার আম্মুর হাতের এই জিনিসগুলো ডেফিনেটলি মিস করি। কিন্তু খুবই সুন্দর একটা ব্যাপার হচ্ছে ম্যারিল্যান্ডে থাকার, যে এখানে আমাদের খুবই চমৎকার একটা বাংলাদেশি কমিউনিটি আছে, এবং আমার কাছে মনে হয় আমি খুবই সৌভাগ্যবান যে আমার কিছু খুবই ভালো ফ্রেন্ড আছে যারা এই জিনিসগুলোকে খুবই অ্যাপ্রিসিয়েট করে। তো আমরা ডেফিনেটলি সবাই মিলে এক জায়গায় হয়ে এই জিনিসটা সেলিব্রেট করেছি। আমরা সবাই সুন্দর লাল সাদা শাড়ি পরেছি, তারপরে আমরা সব ভর্তার আয়োজন করা হয়েছিল, আমরা গিয়েছিলাম, তারপরে আমরা ঈদ আর নববর্ষটা একসঙ্গে এবার সেলিব্রেট করেছি, এবং এটা খুবই ইউনিক লেগেছে আমার, যে আমাদের ঈদের জিনিসগুলো আছে আবার নববর্ষের জিনিসগুলো আছে। তো আমি এই জিনিসটা খুবই অ্যাপ্রিসিয়েট করি। তারপরে আমাদের মেরিল্যান্ডে বিভিন্ন ধরনের কালচারাল প্রোগ্রাম হয়, যেমন আজকে আছে একটা, আমি যেতে পারিনি আনফর্চুনেটলি আজকে, আবার সামনে সপ্তাহে একটা আছে। তো ওই জিনিসগুলোই আমরা ডেফিনেটলি পার্টিসিপেট করি, আমি নিয়ে যাওয়ার চেষ্টা করি আমার মেয়েকে, যে এই জিনিসগুলো সে করতেছে, দেখতেছে। তো আমার জন্য অফকোর্স এই দুঃখটা তো আছে যে দেশের আমার যে ফ্রেন্ড সার্কেল দেশের, বা আমার আত্মীয় স্বজন বা এই জিনিসগুলো নেই, কিন্তু আবার এখানেও যেটা আছে সেটাও আমি অ্যাপ্রিসিয়েট করি। একদম সত্যি। আর খুব অদ্ভুত হলো সত্য, এবছর বাংলাদেশ থেকে আমাকে আমার কিছু বন্ধু জানালো যে বাংলাদেশে নববর্ষ উদযাপন নিয়ে নাকি তারা নানা ধরনের প্রশ্নের সম্মুখীন হচ্ছে। আসলে বাংলাদেশ যে দেশটি শুধুমাত্র বাংলার জন্য, সেই দেশের বাংলা নববর্ষ উদযাপন ছাড়া দেশের আসলে প্রধান কোনো অস্তিত্ব একদমই হতে পারে না। সুতরাং নববর্ষ যেভাবে ছিল সেভাবে আছে। দেশে এবং দেশের বাইরে আমরা যারা বাংলাদেশি বংশোদ্ভূত এবং পরবর্তী প্রজন্ম, সকলেই আসলে বাংলাকে বিশেষভাবে হৃদয়ের গভীরে অন্তরের অন্তঃস্থলে ধারণ করেই কিন্তু এই ধারাবাহিকতাকে সামনে এগিয়ে নিয়ে যাচ্ছে। আমরা সুপ্রিয় দর্শক, এই মুহূর্তে চলে যাচ্ছি আবারও আমাদের শিল্পী তমা চক্রবর্তীর একটি পরিবেশনায়। তমা, তুমি এখন আমাদেরকে কি শোনাবে? আমি এখন আমার সঙ্গীত গুরু পণ্ডিত রামকানাই দাস, আমি একটি রামকানাই গীতি করার চেষ্টা করছি। হাজানের বয়ানে শোনো। আবারও শ্রদ্ধা জানাচ্ছি তোমার গুরু পণ্ডিত রামকানাই দাসের প্রতি। সুপ্রিয় দর্শক, আশা করি আমাদের এই পরিবেশনগুলো আজকে আপনাদের জন্য কিছুটা হলেও ঈদ এবং নববর্ষের আনন্দ বয়ে নিয়ে আসতে পেরেছে। আফিফা, আবারও চলে যাচ্ছি তোমার কাছে। তুমি আমাদেরকে এখন কি পরিবেশন করে শোনাবে? আমি শোনাবো একটা কবিতা, আমার খুবই
পছন্দের একজন কবি, পছন্দ করলে অনেক তাদের। তো এই কবিতাটি আমার খুবই পছন্দের একটা কবিতা। কবিতার নাম হচ্ছে সাধারণ মেয়ে। আমি অন্তপুরের মেয়ে, তোমার শেষ গল্পের বইটি পড়েছি সব। বাসি ফুলের মালা, তোমার নায়িকা অ্যালোপেসির মরণ দশা ধরেছিল 35 বছর বয়সে। 25 বছর বয়সের সঙ্গে ছিল তার রেশারেশি। দেখলে তুমি মহাশয় বটে, জিতিয়ে দিতে তাকে। নিজের কথা বলি, বয়স আমার অল্প। একজনের মন ছিল আমার কাঁচা বয়সের মায়া, তাই জেনে পুলক লাগতো আমার দেখে। বলে দিচ্ছিলাম আমি অত্যন্ত সাধারণ মেয়ে, আমার মতো এমন আছে হাজার হাজার মেয়ে। অল্প বয়সের মন্ত্র তাদের যৌবনে। তোমাকে দোহাই দিই, একটি সাধারণ মেয়ের গল্প লিখো তুমি। বড় দুঃখ তার, কারো স্বভাবের গভীরে অসাধারণ কিছু যদি তলিয়ে থেকেও থাকে, কেমন করে প্রমাণ করবে সে? এমন কজন মিলে যারা তা করতে পারে। কাঁচা বয়সের জাদু লাগে ওদের চোখে, মন যায় না সত্যের খোঁজে, আমরা বিকিয়ে যাই মরিচিকার গানে। কথাটা কেন উঠলো তা বল। মনে করো তার নাম নরেশ, সে বলছে কেউ তার চোখে পড়েনি আমার মতো। এত বড় কথা বিশ্বাস করব সে সাহস হয় না, না যে করবো তার জোর করি। একদিন সে গেল বিদেশে, চিঠিপত্র পাই কখনো বা, মনে মনে ভাবি রাম রাম, এত মেয়ে আছে সে দেশে, এত তাদের ঠেলাঠেলির ভিড়, তারা সবাই অসামান্য, এত বুদ্ধি, এত উচ্চতা, আর তারা সবাইকে আবিষ্কার করেছে ওই এক নরেশ সেনকে, স্বদেশে যার পরিচয় কাঁপাচ্ছিল 10-এর মধ্যে। গ্যালিমেনের চিঠি লিখেছে, লিজির সঙ্গে গিয়েছিল সমুদ্র নাইতে। বাঙালি কবিতার কলায় কলাম দিয়েছে তুলে। সেই যেখানে উর্বশী উঠেছে সমুদ্র থেকে, তারপরে বালির পরে বসলো পাশাপাশি। সামনে দুলছে নীল সমুদ্রের ঢেউ, আকাশে ছড়ানো নীললোক সূর্যলোক। নিজে তাকে খুব আস্তে আস্তে বললে, এই সেদিন তুমি এসেছো, দুদিন পরে যাবে চলে। কিরুকের কি খোলা, মাঝখানটুকু ভরা হাত, একটি নীলের অশ্রুবিন্দু দিয়ে, দুর্লভ মূল্যহীন। কথা বলার কি অসামান্য ভঙ্গি। সেই সঙ্গে নরেশ লিখেছে, কথাগুলো যদি বানানো হয় দোষ কি, কিন্তু হিরে বসানো সোনার ফুল কি সত্যি? তবু কি সত্যি নয়? বুঝতেই পারছ, একটা তুলনার সংকেত ওই চিঠিতে অদৃশ্য কাটার মতো আমার বুকে বিধিয়ে দিয়ে জানায় আমি অত্যন্ত সামান্য মেয়ে। পায়ে পড়ি তোমার, একটি গল্প লিখো তুমি শরৎবাবু, নিতান্তই সাধারণ মেয়ের গল্প। সে দুর্ভাগিনীকে দূরের থেকে পাল্লা দিতে হয় অন্তত 7-5 জন অসামান্যার সঙ্গে, অর্থাৎ সত্যরথিনীর মার। বুঝে নিয়েছি কপাল ভেঙেছে আমার, হার পেয়েছে আমার, কিন্তু তুমি যার কথা লিখবে তাকে জিতিয়ে দিয়ে আমার হয়ে। পড়তে পড়তে বুক যেন উঠে ফুলে, ফুল চন্দন পড়ুক তোমার কলমের মুখে। তাকে নাম দিও মালতী, ওই নামটা আমার। ধরা পড়ার ভয় নেই, এমন অনেক মালতী আছে বাংলাদেশে, কারণ সবাই সামান্য মেয়ে। কি করে জিতিয়ে দিবে? উচ্চ তোমার মন, তোমার লেখনী মহিয়সী, তুমি হয়তো তাকে নিয়ে যাবে ত্যাগের পথে, দুঃখের চরমে শকুন্তলার মতো। দয়া করো আমাকে, নেমে এসো আমার সমতলে। বিছানায় শুয়ে শুয়ে রাতের অন্ধকারে দেবতার কাছে যে অসম্ভব বর মাগি, সে বর আমি পাবো না, কিন্তু পাই যেন তোমার নায়িকা। রাখো না কেন নরেশকে তুমি 7 বছর লন্ডনে, বারে বারে ফেল করুক তার পরীক্ষায়। আদরে থাক আপন উপশিকা মণ্ডলীতে। ইতিমধ্যে মালতী পাশ করুক এমএ, কলকাতা বিশ্ববিদ্যালয়ে, গণিতে হোক প্রথম তোমার কলমের এক আঁচড়ে। কিন্তু ওখানে যদি থামো,
তোমার সাহিত্য সম্রাট নামে করবে কলঙ্ক। আমার দশা যাই হোক, খাটো করো না তোমার কল্পনা, তুমি তো কৃপণ নাও বিধাতার মতো। মেয়েটিকে পাঠিয়ে দাও ইউরোপে, সেখানে যারা জ্ঞানী, যারা বিদ্বান, যারা বীর, যারা কবি, যারা শিল্পী, যারা রাজা দল বেরিয়ে আসুক ওর চারদিকে। জ্যোতির্বিদদের মতো আবিষ্কার করুক ওকে, শুধু বিদুষী বলে নয়, নারী বলে। ওর মধ্যে যে বিশ্বজয়ী জাদু আছে, ধরা পড়ুক তার রহস্য। মুড়ে দেশে নয়, যে দেশে আছে সমাচার, আছে দরদি, আছে ইংরেজ, জার্মান, ফরাসি। মালতীর সম্মানে সভাটা তো হোক না, বড় বড় নামজাদাদের সভা। মনে করে যাক সেখানে বর্ষণ হচ্ছে, মুষলধারে চটু বাক্য, মাঝখান দিয়ে সে চলছে অবহেলায়। ঢের পুত্রে যেন পালের নৌকা। ওর চোখ দেখে ওরা সবাই কানাকানি করছে, বলছে ভারতবর্ষের সজল মেঘ আর উজ্জ্বল রৌদ্র মিলেছে ওর মোহনীর চাহনিতে। ওইখানে জরান্তিকে বলে রাখি, সৃষ্টিকর্তার প্রসাদ সত্যিই আছে আমার চোখে। বলতে হয় নিজের মুখে, এখনো কোনো ইউরোপের রসজ্ঞের সংখ্যাত পেঠিয়ে পাবার। নরেশ এসে দাঁড়াক সেই কোণে, আর তার সেই অসামান্য মেয়েদের দল। আর তারপরে আমার নুটো শাকটু নুরলো, স্বপ্ন আমার ফুরলো। হায়রে অসামান্য মেয়ে, হায়রে বিধাতার শক্তির অপব্যয়। ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ আফিফা তোমাকে। সুপ্রিয় দর্শক, গান কবিতায় একদমই সময় শেষ, আমাদের চলে এসেছি অনুষ্ঠানের শেষ প্রান্তে। ধন্যবাদ জানাচ্ছি আপনাদের, ধন্যবাদ জানাচ্ছি আফিফা তোমাকে, ধন্যবাদ জানাচ্ছি তমা তোমাকে। সুপ্রিয় দর্শক, আপনাদের সকলকে আবারও ঈদ মোবারক এবং শুভ নববর্ষ। একটি গান শুনতে শুনতে আপনাদের সকলের কাছ থেকে বিদায় নিচ্ছি। একটি রঙিন চাদর TBN 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TBN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।